আজকে আমরা জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভের সেকেন্ড থিওরিটা সম্পর্কে পড়বো, which is Weber's bureaucracy theory. তো ম্যাক্স ওয়েবার, যিনি একজন সোশিওলজিস্ট ছিলেন, উনি একটা থিওরি ডেভেলপ করেন অথরিটি স্ট্রাকচার এবং রিলেশনস এর based on the ideal type of organization which is called bureaucracy. তো এটা বেসিক্যালি রিয়ালিটিতে এক্সিস্ট করে না, মানে আইডিয়াল bureaucracy didn't exist in reality then, and Weber realized the fact. এজন্য উনি এটা চেয়েছেন যেন at least a large group of people or a large organization can use it in their operation. এজন্য উনি 6টা পয়েন্টে emphasize করেছেন that a ideal bureaucracy or a bureaucracy should have. প্রথমটা হচ্ছে ডিভিশন অফ লেবার, যেটা আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে অনেকবারই পড়ে এসেছি, যেটাকে আমরা ওখানে ওয়ার্ক স্পেশালাইজেশন বলেছিলাম, which is যে আমি একটা কাজকে অনেক ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবো যেন আমার ওই কাজটা ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইজি টু অপারেট অর ইজি টু ডু হয়। জবস ব্রোকেন ডাউন ইনটু সিম্পল রুটিন অ্যান্ড ওয়েল ডিফাইন্ড টাস্কস। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অথরিটি হায়ারার্কি। এটাও আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ে এসেছি, which is having a clear chain of command among the positions that are organized in an organizational hierarchy. মানে কে কাকে রিপোর্ট করবে এই জিনিসটা খুবই ক্লিয়ারলি ডিফাইন্ড থাকবে। 3 নম্বর হচ্ছে ফর্মাল সিলেকশন। ফর্মাল সিলেকশন অনেকটাই ইম্পার্সোনালিটির সাথে রিলেটেড, যেটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। তো ওয়েবার্স বিউরোক্রেসির একটা ফাউন্ডেশন বলতে পারেন হচ্ছে ইম্পার্সোনালিটি বা পার্টিকুলারিজম। মানে হচ্ছে যে বিউরোক্রেসি কি, যে কতজন মানুষের হাতের মধ্যে এই পাওয়ারটা থাকবে যে কি কি রুলস বা রেগুলেশন ফর্ম করা হবে বা কাকে সিলেক্ট করা হবে ফর আ পার্টিকুলার পজিশন, দ্যাট ইজ বিউরোক্রেসি। তো এখানে যদি ইম্পার্সোনালিটি না থাকে তাহলে এটা অবশ্যই আনফেয়ার হয়ে যাবে, মানে এক্ষেত্রে যদি বায়াসনেস থাকে তাহলে এটা একটা আইডিয়াল বিউরোক্রেসি হবে না। এখন দেখেন ফর্মাল সিলেকশনের আন্ডারে বলছে পিপল সিলেক্টেড ফর জবস বেসড অন টেকনিক্যাল কোয়ালিফিকেশনস, মানে কেউ একটা জবে তখনই নিযুক্ত হবে যখন সে ওই জবটা করার জন্য প্রপারলি কোয়ালিফাইড। অন্য কোনো রিজনের জন্যই কোনো বায়াসনেস থাকবে না ফর আ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল হু উইল কাম ফর অ্যান ইন্টারভিউ টু গেট দ্য জব। 3 নম্বর হচ্ছে ফর্মাল রুলস অ্যান্ড রেগুলেশনস। অবশ্যই একটা সিস্টেম থাকবে যেখানে রিটেন রুলস থাকবে এবং স্ট্যান্ডার্ড কিছু প্রসিজার থাকবে যেটা অর্গানাইজেশনের সকল এমপ্লয়িকে ফলো করতে হবে। 5 নম্বর হচ্ছে ইম্পার্সোনালিটি, যেটা আমি মাত্র বললাম যে কোনো পার্টিকুলারিজম বা কোনো বায়াসনেস থাকতে পারবে না। যেই ফর্মাল রুলস অ্যান্ড রেগুলেশন গুলো আপনি স্থাপন করেছেন ওটার ইউনিফর্ম অ্যাপ্লিকেশন হবে টু অল দ্য এমপ্লয়িজ, নট অ্যাকর্ডিং টু পার্সোনালিটিস, মানে কোনো বায়াসনেস থাকবে না। এবং লাস্টটা হচ্ছে ক্যারিয়ার ওরিয়েন্টেশন। এটার আন্ডারে কি বলা হয়েছে দেখেন, ম্যানেজার্স আর ক্যারিয়ার প্রফেশনালস, নট ওনার্স অফ দ্য ইউনিটস দে ম্যানেজ। কোনো একটা পার্টিকুলার পজিশনে বা কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশনে যখন একটা এমপ্লয়ি অনেক দিন ধরে থাকে তখন তার মধ্যে একটা ওনারশিপ এর ভিউ চলে আসে যে হি অর শি ইজ দ্য ওনার অফ দ্যাট পার্টিকুলার ইউনিট। এটা হওয়া যাবে না। ম্যানেজারদের অবশ্যই ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে হবে, ওই পার্টিকুলার পজিশন অর জব ওরিয়েন্টেড না। ঠিক আছে? তো এক্ষেত্রে বলেন এটার সাথে আমি যদি সায়েন্টিফিক ম্যানেজমেন্টকে রিলেট করতে চাই তাহলে কোন কোন পয়েন্টগুলা রিলেটেড সায়েন্টিফিক ম্যানেজমেন্টের সাথে? সায়েন্টিফিক ম্যানেজমেন্টে আমি কি কি পড়েছিলাম কারো কি মনে আছে? আমার ভুলে গেছি। আচ্ছা, তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো যে আপনারা এটা রিলেট করবেন ওয়েবার্স বিউরোক্রেসিকে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের সাথে। আর আমি আজকে ইনশাআল্লাহ আপনাদের স্লাইডগুলো দিয়ে দিব, সো হোপফুলি আপনাদের পড়তে কষ্ট হবে না। আচ্ছা, তো নেক্সট যে অ্যাপ্রোচটা ওটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, যেটা আমরা ডিটেইলসে পড়বো না, আমরা কেবলমাত্র জানবো যে এই অ্যাপ্রোচে বেসিক্যালি কি হয়। কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচকে আমি অপারেশনস রিসার্চ আর ম্যানেজমেন্ট সায়েন্সও বলতে পারি। এটা কি? এটার আন্ডারে আমি ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং কে ইমপ্রুভ করব বাই ফোকাসিং অর বাই অ্যাপ্লাইং সাম ম্যাথমেটিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেথডস লাইক
অপটিমাইজেশন মডেলস, কম্পিউটার সিমুলেশন, স্ট্যাটিস্টিক্স এক্সেট্রা। তো এটার আন্ডারে একটা কনসেপ্ট সম্পর্কে আপনাদের বই একটু বলা আছে, যেটা নিয়ে আমি আপনাদেরকে একটু জানাতে চাই। ওটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অর TQM। এটা একটা ফিলসফি অফ ম্যানেজমেন্ট যেটা এনফোর্স করার মাধ্যমে আপনি এনশিওর করতে পারবেন যে দেয়ার ইজ আ continuous improvement on the basis of the desires and needs of customer। মানে একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হবে ফর আ পার্টিকুলার প্রসেস, এবং এটা কিসের উপর বেস করে হবে? কাস্টমার নিডস এবং ডিমান্ডস এবং এক্সপেকটেশনস এর উপরে। তো এটা করার জন্য কতগুলো টুল ইউজ করা হয়। টুলগুলো হচ্ছে প্যারেটো অ্যানালাইসিস, হিস্টোগ্রাম এবং কন্ট্রোল শিটস। হিস্টোগ্রাম সম্পর্কে আপনারা অলরেডি আই থিংক জানেন, আপনারা স্ট্যাটিস্টিক্সে ম্যাথ করে এসেছেন। জি ম্যাম। জি, হিস্টোগ্রামসে আমরা কি করি? আমরা প্রথমে কতগুলো রেঞ্জকে ডিফাইন করি এবং আমাদের কাছে একটা ডেটা সেট থাকে। ওই ডেটা সেটের ডেটাগুলো যে রেঞ্জের আন্ডারে পড়ে ওই রেঞ্জে আমি ওটাকে অ্যাসাইন করি। দেন আমি একটা বার গ্রাফের মতো পাই, যেটা দিয়ে আমি একটা ক্লিয়ার ধারণা পাই যে আমার পুরো প্রসেসটা উইদিন কন্ট্রোল আছে নাকি না। সেম ভাবে চেক শিটের মাধ্যমে আমি কি করি? চেক শিট হচ্ছে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য ডিফেক্টস দ্যাট আ পার্টিকুলার প্রসেস হ্যাজ। মানে কোনো একটা পার্টিকুলার প্রসেসের কোন সেগমেন্টটাতে বা কোন স্টেপটাতে যদি কোনো একটা ডিফেক্ট থাকে, তাহলে ওটা আমি নোট ডাউন করে রাখি ইন আ চেক শিট। ইউজিং আ পেন অ্যান্ড আ সিম্পল পেপার ইউ ক্যান identify and recognize any defect that is present in your process and give proper attention to control that. এটা গেল হচ্ছে চেক শিট। 3 নম্বর হচ্ছে প্যারেটো অ্যানালাইসিস, যেটা হচ্ছে একটা রুল বা 80-20 রুল। মানে সে আপনার একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা যেন প্রপারলি ফাংশন করে এটার জন্য কতগুলো ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর বা কতগুলো ড্রাইভার আছে, ঠিক আছে? তো এই ড্রাইভার গুলো সবার ইম্প্যাক্ট কিন্তু ওই পার্টিকুলার সিস্টেমের জন্য সমান না, তাই না? কিছু কিছুর ইম্প্যাক্ট বেশি, মানে ওইগুলো যদি কোনোভাবে ঠিক না থাকে তাহলে সিস্টেমটা বেশি হ্যাম্পার হবে। এবং কিছু কিছু এরকম ফ্যাক্টর থাকবে যে যেগুলো যদি একটু আউট অফ কন্ট্রোল হয়েও যায় তাহলে তেমন একটা ইম্প্যাক্ট পড়বে না, কম পড়বে। তো প্যারেটো অ্যানালিসিস এর মাধ্যমে বা 80-20 রুলের মাধ্যমে আমি এই জিনিসটাকে ভাগ করতে বা আইডেন্টিফাই করতে পারি যে 80% ইম্প্যাক্ট কোন ফ্যাক্টরগুলোর জন্য হচ্ছে এবং 20% ইম্প্যাক্ট কোন ফ্যাক্টরগুলোর জন্য হচ্ছে। দেখা যায় যে ধরেন আপনার যদি 10টা ফ্যাক্টর থাকে, তাহলে এরকম 2টা বা 3টা ফ্যাক্টর থাকবে যেটার জন্যই 80% ইম্প্যাক্টটা হচ্ছে। তো ওই 2টা বা 3টা ফ্যাক্টরকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং ওটাতে বেশি অ্যাটেনশন প্রোভাইড করতে পারবেন। আপনারা কি এটা বুঝতে পেরেছেন যা বললাম? জি ম্যাম। ওকে, তো নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট অ্যাপ্রোচে, which is behavioral approach. Behavioral approach এর আন্ডারে আমার 3টা পয়েন্ট আছে। একটা হচ্ছে early advocates, Hawthorne studies and organizational behavior. Early advocates এর আন্ডারে আপনারা বইয়ে দেখবেন যে 4জন ওবি অ্যাডভোকেটস বা অর্গানাইজেশনাল বিহেভিয়ার অ্যাডভোকেটস এর কিছু প্রপোজাল দেয়া আছে, যেটা আমরা ডিটেইলসে পড়বো না। আমরা এই ক্ষেত্রে ডিটেইলসে পড়বো কেবলমাত্র Hawthorne studies, which is the most important contribution in the organizational behavior or OB field. দেখেন এক্ষেত্রে অর্গানাইজেশনাল বিহেভিয়ার কি বলা আছে, which is the study of the actions of people at work who are the most important asset for an organization. এক্ষেত্রে 4জন আর্লি অ্যাডভোকেটস এর নাম দেয়া আছে। আপাতত আপনাদের নাম এবং তাদের প্রপোজাল কোনোটাই ডিটেইলসে পড়ার প্রয়োজন নেই। আমরা ডিরেক্ট চলে যাচ্ছি Hawthorne studies এ। এটা কি? এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট যেটা কন্ডাক্ট করা হয়েছিল ইন ইলিনয় একটা ইলেকট্রিক কোম্পানিতে। ইলিনয় একটা ইলেকট্রিক কোম্পানিতে 1924 থেকে 1932 পর্যন্ত a series of experiment was conducted for analyzing productivity. প্রোডাক্টিভিটি কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছে। তো এক্সপেরিমেন্ট গুলোর দুটো ফেজ ছিল। ফার্স্ট ফেজ ওয়ার্কড উইথ ইলুমিনেশন বা লাইট লেভেল আন্ডার হুইচ দ্য এমপ্লয়িজ ওয়ার্কড। সে আপনার এমপ্লয়ি গুলোকে আপনি দুইটা ভাগে ভাগ করে দিয়েছেন, গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ বি এর ক্ষেত্রে আপনি আপনার ওয়ার্কিং কন্ডিশন কিছুই চেঞ্জ করেননি, মানে তারা আগে যেই লাইট লেভেলে কাজ করছিলেন তারা সেম লাইট লেভেলেই কাজ করবেন।
এবং গ্রুপ এ তে আপনি এটা চেঞ্জ করবেন। প্রথমে আপনি লাইট লেভেল ইনক্রিজ করবেন, মানে ইলুমিনেশন লেভেলটাকে বাড়িয়ে দেবেন, এবং পরে এটাকে কমিয়ে দেবেন, এবং দুই ক্ষেত্রেই আপনি অ্যানালিসিস করে ডেটা নেবেন যে তাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ। এবং আরেকটা ডিক্রিজ করতে করতে এরকম একটা ইলুমিনেশন লেভেলেও আপনি এই অ্যানালিসিসটা করবেন, উইচ ইজ কল্ড দ্য মুনলিট নাইট, মানে খুবই কম আলোতেও আপনি ওই সেম এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করবেন। তো এখানের অ্যান্সার কি আসে? ফার্স্ট আমি দেখি যে যখন আমি ইলুমিনেশন লেভেল বাড়িয়ে দিয়েছি তখন দেখা যায় যে আমার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করছে। আমি যখন ইলুমিনেশন লেভেল কমিয়ে দিচ্ছি তখনও দেখা যায় যে আমার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করছে। এমনকি যেখানে লাইট লেভেল চেঞ্জ করা হয়নি, which was the group B, সেক্ষেত্রেও প্রোডাক্টিভিটি ইনক্রিজ হয়। প্রোডাক্টিভিটি ডিক্রিজ হয় কেবলমাত্র মুন লাইটের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কি কোনো কনক্লুশন ড্র করা যায়? যায় না। কিভাবে? যে দেখেন, ইলুমিনেশন লেভেলের সাথে তাহলে প্রোডাক্টিভিটি রিলেটেড না, অন্য কোনো অবশ্যই ফ্যাক্টর আছে যেটা ইনফ্লুয়েন্স করছে দ্য ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটি, রাইট? তো এক্ষেত্রে এটা ধারণা করা হয় যে এই অন্য কোনো যে ফ্যাক্টরটা, এটা হচ্ছে যে যখন আপনি কাউকে সুপারভাইজ করছেন বা কাউকে যখন আপনি বলে দিচ্ছেন যে অ্যান এক্সপেরিমেন্ট উইল বি কন্ডাক্টেড, মানে এখন তুমি কাজটা করো এবং আমি তোমাকে টাইম করব, এই কথাটা যখন বলে দেয়া হয় তখন ওয়ার্কিং কন্ডিশনের চেঞ্জ যতটা না এফেক্ট করে দ্যাট স্পিড অফ দ্য ওয়ার্কার, তার চেয়ে বেশি এই জিনিসটা এফেক্ট করে দ্যাট হি ইজ বিং টাইমড, তখন সেই কাজটা আরো ভালোভাবে করবে। তো এটা গেল ফেজ 1। ফেজ 2 তে কি হয়? ফেজ 2 তে এলটন মেও আরেকটা জিনিস এখানে অ্যাড করেন বা ইন্ট্রোডিউস করেন, which is গ্রুপ ইনসেন্টিভ পে সিস্টেম। এক্ষেত্রেও দেখেন ওই সেম গ্রুপ এ এন্ড গ্রুপ বি ধরেন আছে, গ্রুপ বি তে আপনি কোনো গ্রুপ ইনসেন্টিভ ইন্ট্রোডিউস করলেন না, এবং গ্রুপ এ তে আপনি গ্রুপ ইনসেন্টিভ ইন্ট্রোডিউস করবেন। মানে আপনি তাদেরকে বলবেন যে গ্রুপের সকলে যদি ভালো পারফর্ম করে তাহলে সবাই একটা ইনসেন্টিভ পাবে। ওকে, তো এক্ষেত্রেও আপনি একটা এক্সপেরিমেন্ট করবেন। কিভাবে? দেখেন, গ্রুপ বি তে কোনো ইনসেন্টিভ প্ল্যান ইন্ট্রোডিউস নেই, গ্রুপ এ তে আপনি প্রথমে ইন্ট্রোডিউস করবেন এবং পরে ওই ইনসেন্টিভ প্ল্যানটা সরিয়ে ফেলবেন, মানে ওটা উইথড্র করবেন। এক্ষেত্রেও দেখা যায় যে যখন ইনসেন্টিভ প্ল্যান থাকে তখন এর চেয়ে যখন নাই তখনও প্রোডাক্টিভিটি ইনক্রিজ হয়, এবং আরেকটা গ্রুপে যেখানে কোনো ইনসেন্টিভ ইন্ট্রোডিউস করাই হয়নি সেক্ষেত্রেও প্রোডাক্টিভিটি ইনক্রিজ হয়। এটার একটা ডেফিনিটিভ কনক্লুশন ড্র করা যায়। কনক্লুশনটা কি? যে মনিটারি ফ্যাক্টরের চেয়ে গ্রুপের যে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড or the security or a belonging feeling that a group can provide to an employee, that is a more strong influence for the output or productivity of the employees or that particular group. Okay, তো এখানে দেখেন স্লাইডে আছে লেখা এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস এর আন্ডারে দ্যাট দ্য প্রোডাক্টিভিটি আনএক্সপেক্টেডলি ইনক্রিজড আন্ডার ইম্পোজড অ্যাডভার্স ওয়ার্কিং কন্ডিশন। মানে আমি যখন নর্মালের চেয়ে ইলুমিনেশন লেভেলটা বাড়িয়ে দিচ্ছি বা কমিয়ে দিচ্ছি তখনও কিন্তু প্রোডাক্টিভিটি ইনক্রিজ দেখা গিয়েছে ফেজ 1 এ। ফেজ 2 এর জন্য দেখেন এখানে আছে দ্য ইফেক্ট অফ ইনসেন্টিভ প্ল্যান ওয়াজ লেস দ্যান এক্সপেক্টেড, মানে একটা ইনসেন্টিভ প্ল্যান ইন্ট্রোডিউস করার পরে যেই ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটিটা এক্সপেক্ট করা হচ্ছিল ওটা হয়নি। তো রিসার্চ কনক্লুশন হচ্ছে যে মনিটারি ইনসেন্টিভের চেয়ে স্ট্রঙ্গার ইনফ্লুয়েন্স হচ্ছে সোশ্যাল নর্মস, গ্রুপ স্ট্যান্ডার্ড এন্ড অ্যাটিটিউড। আপনারা কি এটা বুঝতে পেরেছেন? আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। ওকে, তাহলে আমরা এখন লাস্ট অ্যাপ্রোচে চলে যাচ্ছি, which is the contemporary approach, যেটার আন্ডারে আমাদের দুটো থিওরি আছে, একটা হচ্ছে সিস্টেমস অ্যাপ্রোচ, একটা হচ্ছে কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। প্রথমে আমি দেখি সিস্টেমস অ্যাপ্রোচ। তো সিস্টেম কি? সিস্টেম is a set of interrelated and interdependent parts arranged in a manner that produces a unified whole. আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই তাহলে সে আমার হিউম্যান বডি, my eyes are related to my brain, my ears are related to my brain, so interrelated and interdependent parts arranged in a whole that produced the whole human body. তো এক্ষেত্রে
দুটো সিস্টেম টাইপ আছে, একটা হচ্ছে ওপেন সিস্টেম, একটা হচ্ছে ক্লোজড সিস্টেম। ওপেন সিস্টেমের ক্ষেত্রে সিস্টেমের যেই পার্ট গুলো আছে সেটা এনভায়রনমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করবে এবং একটা ফিডব্যাক লুপ থাকবে। ক্লোজড সিস্টেমের ক্ষেত্রে সিস্টেমের যে পার্ট গুলো আছে ওটা ইনফ্লুয়েন্স হবে না বা ইন্টারঅ্যাক্ট করবে না উইথ দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে? তো অর্গানাইজেশনকে যদি আমি বলি তাহলে অর্গানাইজেশন অবশ্যই একটা ওপেন সিস্টেম, কজ এটা অবশ্যই এনভায়রনমেন্ট দ্বারা ইনফ্লুয়েন্স হয়। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। অর্গানাইজেশন অ্যাজ অ্যান ওপেন সিস্টেম, এক্ষেত্রে দেখেন তিনটা পার্ট আছে, ইনপুট, ট্রান্সফরমেশন প্রসেস অ্যান্ড আউটপুটস। এই পুরোটাই আছে এনভায়রনমেন্টের মধ্যে এবং একটা ফিডব্যাক লুপ যাচ্ছে দেখেন আউটপুট থেকে ইনপুটের দিকে। ইনপুটের আন্ডারে আছে র ম্যাটেরিয়াল, হিউম্যান রিসোর্সেস, ক্যাপিটাল, টেকনোলজি, ইনফরমেশন। আমি যদি অর্গানাইজেশনেরটা বলি এক্ষেত্রেও আমার কিছু র ম্যাটেরিয়াল থাকে যেটা আমার এমপ্লয়ি ওয়ার্ক, ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস এর দ্বারা একটা প্রোডাক্ট বা সার্ভিসে কনভার্টেড হয়। যে এই যে পার্টগুলা, এই পার্টগুলা যেন প্রপারলি কোঅর্ডিনেটেড হয়ে ওয়ার্ক করে, এটাই হচ্ছে একটা ম্যানেজারের রোল, টু মেক শিওর টু কোঅর্ডিনেট অল দ্য ওয়ার্ক অ্যাক্টিভিটিস উইদিন দ্য অর্গানাইজেশন। তো এখানে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে সে কোনো একটা পার্টে যদি কোনো প্রবলেম থাকে, এই সিস্টেম অ্যাপ্রোচের আন্ডারে কোনো একটা পার্টে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এটা হোল সিস্টেমকে এফেক্ট করবে না? জি ম্যাম। জি, এটার একটা এক্সাম্পল হতে পারে যে আপনার যদি ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট ঠিকভাবে কাজ করে, মানে আপনার প্রোডাক্ট রেডি, এবং আপনি যদি সেলস ডিপার্টমেন্টকে একটা গোল দিয়ে দেন যে আপনার এই পরিমাণ বিক্রি করতে হবে, কিন্তু মধ্যে আপনার মার্কেটিং ডিপার্টমেন্ট যদি ঠিকভাবে কাজ না করে তাহলে সেলস ডিপার্টমেন্ট কখনোই ওই গোলটা অ্যাচিভ করতে পারবে না। আর আপনাদের বইয়ে আরেকটা এক্সাম্পল আছে, ওটা হচ্ছে পারচেসিং অ্যান্ড প্রোডাকশন নিয়ে, আই গেস, যে যদি আমি ঠিক কোয়ালিটি এবং কোয়ান্টিটির র ম্যাটেরিয়াল অ্যাকোয়ার না করি বা অ্যাভেলেবল না থাকে তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্ট অবশ্যই তার কাজ ঠিকভাবে করতে পারবে না, কারণ র ম্যাটেরিয়ালই অ্যাভেলেবল নেই। ওকে, তো আপনারা কি এতটুকু বুঝতে পেরেছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমরা লাস্ট অ্যাপ্রোচে চলে যাব, which is the contingency approach. contingency মানে কি? আমরা এটা পড়ে এসেছি, প্রথম চ্যাপ্টারেই পড়েছি কন্টিনজেন্সি মানে কি। লিডারশিপে কন্টিনজেন্সি থিওরিজ ছিল। জি ম্যাম। হাসিব বলতে পারবেন মানে কি? ভুলে গেছি ম্যাম। আচ্ছা, সমস্যা নেই। দেখেন, কন্টিনজেন্সি হচ্ছে একটা ইফ দেন সিনারিওর মতো, মানে ইফ দিস হ্যাপেন্স দেন উই উইল ম্যানেজ দ্য সিচুয়েশন লাইক দ্যাট। ওকে, এটা একটা সিচুয়েশনাল অ্যাপ্রোচ। তো এতক্ষণ যে থিওরি গুলো সম্পর্কে আমরা জানলাম, এই সবগুলো মানে এই পার্টিকুলার থিওরিটা পড়ার পরে আপনার মনে হবে যে আমরা ওগুলো কেন জানলাম, কারণ এই থিওরি যেটা বলে ওটা হচ্ছে যে এরকম ম্যানেজমেন্ট প্রিন্সিপালই নেই যেটা সকল ম্যানেজাররা ইউজ করবে টু ম্যানেজ দেয়ার অর্গানাইজেশন। কেন? কারণ প্রত্যেকটা অর্গানাইজেশন ডিফারেন্ট এবং ডিফারেন্ট সিচুয়েশন ফেস করে। সো অবশ্যই তাদেরকে আমি যেভাবে ম্যানেজ করব ওটাও ডিফারেন্ট হতে হবে, বা আমি একটা সিচুয়েশনাল অ্যাপ্রোচ এখানে ইউজ করব। ওকে, মানে এটার মেইন যে আইডিয়াটা ওটা হচ্ছে যে কোনো ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল সেট অফ ম্যানেজমেন্ট প্রিন্সিপাল নেই। সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনি ডিসাইড করবেন দ্যাট উইচ রুলস ইউ ওয়ান্ট টু ফলো ফর ইউর অর্গানাইজেশন অর ফর ইউর ম্যানেজমেন্ট। তো এক্ষেত্রে কতগুলো কন্টিনজেন্সি ভ্যারিয়েবল ডিফাইন করা হয়েছে, যে এই কন্টিনজেন্সি ভ্যারিয়েবল গুলোই বেসিক্যালি সিচুয়েশনকে ডিফাইন করবে এবং ওই সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচেস এর প্রয়োজন হবে। তো কন্টিনজেন্সি ভ্যারিয়েবল গুলো কি? দেখেন, চারটা আছে: অর্গানাইজেশন সাইজ, রুটিননেস অফ টাস্ক, টেকনোলজি, এনভায়রনমেন্টাল আনসার্টেনিটি এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। প্রথমটা হচ্ছে অর্গানাইজেশন সাইজ। অর্গানাইজেশনের সাইজ যত ইনক্রিজ হবে অবশ্যই কোঅর্ডিনেশনের প্রবলেম বাড়বে। মানে একটা অর্গানাইজেশন যেখানে 500 জন এমপ্লয়ি এবং আরেকটা অর্গানাইজেশন যেখানে 5000 জন এমপ্লয়ি, এই দুইটাকে হ্যান্ডেল করার যে অ্যাপ্রোচ ওটা অবশ্যই সেম হবে না, কারণ কোঅর্ডিনেশন প্রবলেম অবশ্যই একটা লার্জ অর্গানাইজেশনে বেশি হবে। 2 নম্বর হচ্ছে রুটিননেস অফ টাস্ক, টেকনোলজি।
রুটিননেস বলতে আমি বোঝাচ্ছি যে চেঞ্জেবল নাকি চেঞ্জেবল না। যদি এরকম হয় যে টেকনোলজিগুলো চেঞ্জেবল, দ্য টেকনোলজিজ ইউ অ্যাকচুয়ালি অ্যাপ্লাই ইন ইউর ওয়ার্ক প্রসেসেস অর অপারেশনস, এটা যদি চেঞ্জেবল হয় তাহলে যেই অর্গানাইজেশনাল স্ট্রাকচার বা লিডারশিপ স্টাইল আপনি ইউজ করবেন, এটা যদি চেঞ্জেবল না হয় সেক্ষেত্রে আপনি সেমটা ইউজ করবেন না। সেম ভাবে এনভায়রনমেন্টাল আনসার্টেনিটির ক্ষেত্রেও সেম কথাটাই বলা হয়েছে যে যদি স্টেবল এবং প্রেডিক্টেবল এনভায়রনমেন্ট থাকে তাহলে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বা তাহলে যেটা ভালো কাজ করবে ওটা অবশ্যই ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে ফর অ্যান আনপ্রেডিক্টেবল অ্যান্ড র্যাপিডলি চেঞ্জিং এনভায়রনমেন্ট। অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। এটা মানে হচ্ছে যে অর্গানাইজেশনের যে গোল বা অর্গানাইজেশনের যে এক্সপেকটেশন, দ্য প্লেস দে ওয়ান্ট টু রিচ অর দে ডিজায়ার ফর গ্রোথ, এগুলো অবশ্যই অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করবে। তো এই ডিফারেন্সের উপরেও আসলে এটা ডিপেন্ড করবে দ্যাট which set of principle or which set of rules you should follow.